আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 21 ডিসেম্বর, রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কাটিগড়ায় ফের বরাক নদীতে মহিলার জাপ, জেলেদের তৎপরতায় 2 সন্তানের জননীকে জীবিত উদ্ধার। বাংলাদেশে হিন্দু যুবকের নৃশংস হত্যার খবর অত্যন্ত বিরক্তিকর, নিন্দায় সরব প্রিয়াঙ্কা গান্ধী। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার উপর চাপ সৃষ্টির দাবি। ঘৃণাবাসনে সর্বোচ্চ 10 বছরের জেল, কর্ণাটকে নতুন আইন পাস, বিজেপি জেডিএসের তীব্র আপত্তি। বিকাশের উৎসব চলছে আসামে, কংগ্রেসের ষড়যন্ত্র থেকে সাবধান, 26-এর বার্তা প্রধানমন্ত্রী মোদীর। ইউডিএফের সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস, বললেন প্রদেশ কংগ্রেস নেতা রিপুন বোরা। দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদের নোটিশ, আতঙ্ক তাড়া করছে শতাধিক পরিবারকে। এ4 আসাম বলার আর বেশি দিন বাকি নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ফেব্রুয়ারিতে ডলু বিমানবন্দরের শিলান্যাসের সম্ভাবনা। এবং সর্বশেষ খবরটি হল, খসড়া ভোটার তালিকা প্রকাশ, তামিলনাড়ুতে বাদ 97 লক্ষ নাম। এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে খুবই ফুঁসছে ডিএমকে। এবারে শুনুন বিস্তারিত খবর। কাটিগড়ায় ফের নদীতে জাপ দেওয়ার ঘটনা ঘটল। 5 দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। বুধবার কাটিগড়া রেল সেতু থেকে এক যুবতীর আত্মহত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালে কাটিগড়া গেমন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজন দ্রুত তৎপর হন। নদীতে থাকা জেলেদের সহায়তায় মহিলাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উদ্ধার হওয়া মহিলা পূর্ব কাটিগড়ার তারিণীপুর গ্রামের বাসিন্দা এবং তিনি 2 সন্তানের জননী। ঘটনার খবর পেয়ে কাটিগড়া পুলিশ ও মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগড়া পুলিশ। পরবর্তী খবর, বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার খবর অত্যন্ত বিরক্তিকর। ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি দাবি করেছেন, মোদী সরকারের উচিত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার উপর চাপ সৃষ্টি করা। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা প্রাণ উৎসর্গ করেছিলেন নিপীড়িতদের মুক্তির জন্য। তার আক্ষেপ, আজ সেই মাঠে নিরীহ সংখ্যালঘুদের রক্তে রাঙ্গা হচ্ছে। শান্তি কেবল শব্দে সীমাবদ্ধ, বাস্তবে চলছে নিপীড়ন। তিনি জানান, গত 1 বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে 2400টিরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। পবন কল্যাণ আরও বলেন, আক্রমণের ধরন স্পষ্ট ও নিষ্ঠুর। চিন্ময় কৃষ্ণ দাসের অন্যায় কারাদণ্ড, প্রদীপ ভৌমিকের হত্যার পর এবার দীপু দাসের ভয়াবহ মৃত্যু একবিংশ শতাব্দীকে লজ্জায় ফেলেছে। তিনি বাংলাদেশ সরকারের কাছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। কংগ্রেস নেতা শশী থারুরও প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ সরকার হত্যাকারীদের শাস্তি দিতে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী পদক্ষেপ নিচ্ছে। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে ছড়িয়ে পড়া জনতার শাসনের মধ্যে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তারুর বলেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের নিন্দা জানানো হলেও প্রশ্ন থেকেই যায়, দোষীদের শাস্তি দিতে তারা কী পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী ব্যবস্থা গ্রহণ করছে। পরবর্তী খবর, ঘৃণাবাসনে সর্বোচ্চ 10 বছরের জেল, কর্ণাটকে নতুন আইন পাস। কর্ণাটকে ঘৃণাবাসন ও ঘৃণাপরাধ প্রতিরোধে ঐতিহাসিক বিল পাস করল সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। বিধানসভা ও বিধান পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এই বিল অনুযায়ী
ঘৃণাবাসন বা ঘৃণাপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গত 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় বিলটির অনুমোদন দেওয়া হয়। 10 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বিধানসভায় বিলটি পেশ করেন। বৃহস্পতিবার নিম্নকক্ষে পাশ হওয়ার পর শুক্রবার রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদেও বিলটি অনুমোদন পায়। রাজ্যপালের সম্মতি মিললেই এটি আইনে পরিণত হবে। বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই কর্ণাটকের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের সহযোগী জেডিএসের অভিযোগ, এই আইন আসলে বিরোধী কণ্ঠরোধের হাতিয়ার হয়ে উঠতে পারে। এনডিএ নেতৃত্বের দাবি, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার লক্ষ্যেই কংগ্রেস সরকার এই বিল এনেছে। উল্লেখ্য, দেশে ঘৃণাবাসন নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতে দিল্লি দাঙ্গার সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে কর্ণাটকের বিজেপি নেতাদের একাধিক বক্তব্য আদালতের নজরে এসেছে। নলিন কাতিল ও অনন্ত কুমার হেগড়ের মতো নেতাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাবাসনের অভিযোগ উঠেছিল। পরবর্তী খবর, ইউডিএফের সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস, বললেন রিপুন বোরা। মিত্রতা নিয়ে কংগ্রেস দলের ঘোষণা এবং স্পষ্ট নীতি রয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে বেশ কয়েকটি দলের সঙ্গে মিত্রতা আছে। আসামের ক্ষেত্রেও কংগ্রেসের স্থিতি স্পষ্ট। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কংগ্রেস মিত্রতা করবে, এতে সন্দেহের অবকাশ নেই। তবে মিত্রতার তালিকায় বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ থাকবে না, এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস নেতা রিপুন বোরা। হাফলংয়ে জনতার দুয়ারে জনতার কংগ্রেস শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর এবং বিধায়ক নুরুল হুদাকে পাশে বসিয়ে মিত্রতা ইস্যুতে সোজাসাপটা বক্তব্য রাখেন তিনি। রিপুন বোরা আরও বলেন, বিজেপির অন্তর্মহলে কংগ্রেসের এজেন্ট রয়েছে, আমরাও বিজেপির ভেতরের খবর সর্বদা পাই। তবে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেস কংগ্রেস বলে প্রচার করেন, আমরা তা করি না। তিনি মুখ্যমন্ত্রীকে নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেন। পরবর্তী খবর, বন বিভাগের জমি জবরদখল মুক্ত না হলে খুব শীঘ্রই উচ্ছেদ চলবে দক্ষিণ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলে। বন বিভাগের তরফ থেকে জমি দখল মুক্ত করতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বন বিভাগ। উচ্ছেদ অভিযানের নোটিশ রাতের ঘুম কেড়ে নিয়েছে দক্ষিণ হাইলাকান্দির শতাধিক পরিবারের। বন বিভাগের নোটিশ পেয়ে তারা চোখে সর্ষে ফুল দেখছেন। বছরের পর বছর থেকে বসবাস করে আসা পরিবারগুলির আতঙ্কের দিন কাটছে। ভিটেমাটি হারানোর বয়ে আতঙ্কিত হয়ে উঠেছেন। দক্ষিণ হাইলাকান্দির দামচড়া, কুকিনালা সহ সংলগ্ন এলাকায় ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চল থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। গত 17 ডিসেম্বর জেলা বন আধিকারিক অখিল দত্ত উচ্ছেদের যে নোটিশ জারি করেছেন তাতে উল্লেখ করা হয়েছে, জবরদখলকারীরা সংরক্ষিত বনাঞ্চলের জমি অবৈধভাবে দখল করে বনজ গাছ কাটা, ঘরবাড়ি তৈরি, নারকেলের মতো বাণিজ্যিক গাছ লাগানো, পুকুর খনন এবং কৃষিকাজ করছেন। জবরদখলকারীদের তাদের দখলদারির সপক্ষে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। বনাঞ্চল দখলমুক্ত করার জন্য অতিরিক্ত 15 দিন সময় দেওয়া হয়েছে। এক কথায় প্রস্তুতি নেওয়ার জন্য বন বিভাগ 1 মাস সময় দিয়েছে। এদিকে খবর পেয়ে মাঠে নামে রাইজর দল ও কংগ্রেস। মানুষের ঘরবাড়ি, ভিটেমাটি ও জীবনের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই সংকটময় মুহূর্তে দামচড়াবাসীর পাশে উপস্থিত হন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর ও কংগ্রেস নেতা ফিরোজ খান চৌধুরী। তারা উচ্ছেদের নোটিশ পাওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। উন্নয়নের নামে সাধারণ গরিব মানুষকে উচ্ছেদ কখনোই গ্রহণযোগ্য নয়। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া একতরফা উচ্ছেদ মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন এই দুই নেতা। পরবর্তী খবর, এ4 আসাম বলার আর বেশি দিন বাকি নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামের বিকাশ যেভাবে গতি লাভ করেছে তাতে এ4 আপেল নয়, এবার এ4 আসাম বলা হবে, সেই দিন আর বেশি দূরে নেই। বরজাড় বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আসামের এই উন্নয়ন পূর্বে কখনো কল্পনা করা যায়নি। রাজ্যের চারদিকে উন্নয়নের যে এই জোয়ার দেখা গেছে সেটা কেবল উত্তর পূর্বের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী আসামকে রিং রোড নামরূপে ইথানল কারখানা উপহার দিয়ে গেছেন।
এবারে বড়জাড়ে অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, যেখানে বছরে 1,30,00,000 যাত্রী সুবিধা লাভ করবেন। প্রধানমন্ত্রী নামরূপে 12 লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার সার কারখানার শিলান্যাস করেন। জানুয়ারি মাসে পুনরায় প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন এবং কাজিরাঙ্গার 32 কিলোমিটার এলিভেটেড রোড নির্মাণের সূচনা করবেন। একই সঙ্গে কুকরাঝাড় গেরেপুর রেল লাইনের শিলান্যাস করবেন। তারপর ফেব্রুয়ারি মাসে ফের প্রধানমন্ত্রী মোদীকে আসামে আমন্ত্রণ করা হবে। তবে বরাক উপত্যকার ডলু বিমানবন্দরের শিলান্যাস ও গুয়াহাটি উত্তর গুয়াহাটি ব্রহ্মপুত্রের উপর সেতু উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাঁশ দিয়ে কপৌ ফুলের আদলে বড়জার বিমানবন্দরের নতুন অত্যাধুনিক টার্মিনাল আসামে কখনো কেউ কল্পনা করতে পারেনি। দেশের মধ্যে সবচেয়ে সুন্দর এই বিমানবন্দর টার্মিনাল সকলের দৃষ্টি আকর্ষণ করবে। নতুন টার্মিনালে আসামের জৈব বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু কংগ্রেসের দীর্ঘ শাসনকালে গোপীনাথ বরদলৈকে কখনো কংগ্রেস সম্মান দেয়নি। প্রধানমন্ত্রী মোদী তাকে যথাযোগ্য সম্মান জানিয়েছেন। বরগাঁওয়ে নবনির্মিত আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো দেশের প্রথম প্রধানমন্ত্রী মোদী হবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, খসড়া ভোটার তালিকা প্রকাশ, তামিলনাড়ুতে বাদ 97 লক্ষ নাম। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষের পর তামিলনাড়ু ও গুজরাটের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেশ জুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ভোটারের মোট সংখ্যায় পশ্চিমবঙ্গ এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে তালিকা থেকে নাম বাদ পড়ার হার তামিলনাড়ু ও গুজরাটে বাংলার প্রায় দ্বিগুণ। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 97 লক্ষ নাম। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যে মোট ভোটার ছিলেন 6,23,00,000। সেই হিসেবে প্রায় 15.56% ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘোষণার পরেই তামিল রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক ডিএমকের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রাবিড় রাজনীতিকে দুর্বল করার চেষ্টা চলছে এবং এর নেপথ্যে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ইতিমধ্যেই এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তার অভিযোগ, এসআইআর আসলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। এর প্রতিবাদে তিনি সর্বদল বৈঠকও ডাকেন। স্ট্যালিনের বক্তব্য, এই প্রক্রিয়া ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা। তামিলনাড়ুর তুলনায় পশ্চিমবঙ্গে এসআইআর আগে মোট ভোটার ছিলেন 7,63,00,000। খসড়া তালিকায় বাদ পড়েছে 58 লক্ষ নাম, যা মোট ভোটারের প্রায় 7.5%। অর্থাৎ সংখ্যায় বড় হলেও শতাংশের বিচারে বাংলায় নাম বাদ পড়ার হার অনেক কম। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় 63.4 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে রাজ্যের বাইরে স্থানান্তরের কারণে। এছাড়া 26.9 লক্ষ ভোটারের মৃত্যু নিশ্চিত হওয়ায় তাদের নাম তালিকা থেকে সরানো হয়েছে। একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকার কারণে বাদ পড়েছে আরও প্রায় 3.98 লক্ষ নাম। গুজরাটেও পরিস্থিতি প্রায় একই রকম। 2024 সালের লোকসভা ভোটে সেখানে ভোটার সংখ্যা ছিল 4,95,00,000। নতুন খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় 73 লক্ষ নাম, যা মোটের উপর 14.74%। এটিও বাংলার তুলনায় প্রায় দ্বিগুণ। গুজরাটের ক্ষেত্রেও কমিশনের বিজ্ঞাপন প্রায় একই। সেখানে 18 লক্ষের বেশি ভোটারের মৃত্যু হয়েছে বলে নথিভুক্ত হয়েছে। প্রায় 51.86 লক্ষ ভোটারকে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রায় 3.81 লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে থাকার কারণে বাতিল করা হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় মধ্যপ্রদেশে বাদ পড়েছে প্রায় 42 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজ্যের 230টি আসনে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে। তাতেই 41,80,000 জনের নাম কেটে দেওয়া হয়েছে। আগামী 23 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। আগে মধ্যপ্রদেশে ভোটার সংখ্যা ছিল প্রায় 5,74,00,000। সংশোধনের পর বাদ পড়া নামের মধ্যে প্রায় 22,50,000 জন স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। 8.5 লক্ষ জন হয় মারা গিয়েছেন বা অনুপস্থিত। এছাড়া প্রায় 2.5 লক্ষ ভোটারের নাম একাধিক ঠিকানায় নথিভুক্ত থাকায় বাতিল হয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে ইন্দোর জেলায়। সেখানে 28,67,000 ভোটারের মধ্যে
প্রায় 4.5 লক্ষ নাম কাটা গিয়েছে। ভোপালে বাদ পড়েছে প্রায় 4,30,000 নাম, আর গোয়ালিয়রে বাদ পড়েছে প্রায় 2.5 লক্ষ নাম। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।